আলভি বাবার মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আমি ভীষণ ক্লান্ত হয়ে আছি। যা বলার তা আগামীকাল সকালে বলবো। এখন আমার ঘুমের প্রয়োজন। ঘুমে দিন দুনিয়া চোখে দেখছি না। কথা বলার শক্তিও অবশিষ্ট নেই আমার। আলভির বাবা বলল, এতক্ষণ ধরে বকবক করছো আর তিনটা বাক্য উচ্চারণ করার শক্তি নেই। 10 সেকেন্ড সময় লাগবে বলতে, তাড়াতাড়ি বলো। তারপর আলভি বলে, বলতে পারবো না আমি এখন ঘুমোবো সারা দুপুর। বিকেল আর রাতে কেউ ডিস্টার্ব করবে না আমাকে। গুড নাইট গাইস, আগামীকাল সকালে দেখা হচ্ছে সবার সাথে। টাটা বাই বলেই হাঁটা শুরু করে সিঁড়ির দিকে। বিস্ময়ে বিমূঢ় হয়ে সবাই তাকিয়ে আছে ওর দিকে। কি হয়েছে এই ছেলের? ভর দুপুরবেলা বলছে গুড নাইট, যার জন্য এত দূর আসলো তা না করে যাচ্ছে ঘুমানোর জন্য। আলভির ছোট ভাই বলে, ভাইয়া এখন তো রাত না, এখন দুপুর। পুরোপুরি না ঘুরে শুধু ঘাড় ঘুরিয়ে তাকায় আলভি। ছোট ভাইয়ের দিকে চোখ রেখে বলে, আমি যখন ঘুমাবো তখন ওই নাইট, সেটা হোক সকাল দুপুর বিকেল অথবা রাত, সবাইকে আবারও গুড নাইট বলে সকলের দিকে নজর বুলায়। মায়া এখনো নিচের দিকে দৃষ্টি রেখে দাঁড়িয়ে আছে। সকলের চোখ মুখ গম্ভীর, থমথমে আর শুকনো। আলতাফ মাহমুদ ছেলের দিকে তাকিয়ে বলেন, আলভি। আলভি পরের কথা না শুনেই দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। এখানে আর কয়েক মিনিট দাঁড়িয়ে থাকলে ওর মুখ দিয়ে জোর করে তালাক শব্দ বের করে ছাড়বে ওর বাপ। সকলের চোখ মুখ দেখে বুঝতে পারছে এরকম হয়ে থাকার কারণ। সবাই যে ওর উপর কিছুটা রেগে আছে সেটাও বুঝতে পারছে। মায়া ফর্সা সুন্দরী দেখে যে আলভি ওর প্রেমে পড়েছে এমন নয়। আলভির বরাবর গুছানো পরিপাটি মেয়ে পছন্দ। সে সবসময় নিজেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে, নিজেকে পরিপাটি করে রাখবে। তার চুল এলোমেলো হয়ে থাকবে না, পরনের পোশাক চকচকে থাকবে, ধুলোবালি ময়লা লাগবে না। হোক সে শ্যামবর্ণের, কালো বা ফর্সা, নিজেকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখলে কালো মেয়েকেও সুন্দর লাগে। আর মাথার চুল উস্কো খুস্কো এলোমেলো কাকের বাসা বানিয়ে পরনের পোশাকে ধুলোবালি মাটি লাগিয়ে রাখলে সুন্দরী ফর্সা মেয়েকেও ভালো লাগে না। কাজের মেয়ে মায়াকে দেখার পর আলভির ছোট মায়ের কথা স্মরণ হয়েছিল। ছোট মায়েও ঠিক এই মায়ের বেশ ধরেই থাকতো। হাতে পায়ে গায়ে মাটি বালি, মাথার উপর উস্কো খুস্কো এলোমেলো কাকের বাসার মতন চুল। তখন এক মুহূর্তের জন্য মনে হয়েছিল এটা সেই ছোট মায়া। ওর আগের অভ্যাস চেঞ্জ হয়নি। এখনো বোধহয় বাড়ির বাইরে বাগানে রোদে মাটিতে বসে থাকে। রোদে পুরো কালো হয়ে গেছে। এমন একজন অগোছালো মানুষের সাথে আলভি মানিয়ে চলতে পারবে না। ওর বউকে ওর মতোই গুছালো পরিপাটি হতে হবে। ফর্সা না হলেও চলবে, শ্যামবর্ণের বা কালো হলেও সমস্যা নেই। নিজের রুমে এসে দরজা লক করে এসি অন করে খাটে উঠে শুয়ে পড়ে উপুর হয়ে চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে ওঠে পরিপাটি মায়া। ওর কল্পনায় ছিল না মায়া এতটা পরিবর্তন হয়ে গেছে। আগের মায়া ছিল ওর সবচেয়ে বেশি অপছন্দের। মায়ের জন্মের পর বেশ খুশি হয়েছিল দ্বিতীয় বোন হওয়ায়। সেভাবে কুলে নিতে না পারলেও আদর করত, ভালোবাসতো। মায়া আস্তে আস্তে বড় হতে শুরু করে আর ওর অপছন্দের হয়ে উঠতে থাকে। আলভি যেসব বিষয় অপছন্দ করত সেসব গুণ মায়ার মধ্যে ছিল। আলভির পুরো উল্টো ছিল মায়া। অল্পতেই ভেবে করে কান্না করার স্বভাব হয়ে গিয়েছিল। কেউ ভালো কথা বললেও কেঁদে উঠত। বলাই যেত না কিছু, বললেই চালু হয়ে যেত ভাঙ্গা ক্যাসেট। তখন খুব বেশি বিরক্ত হতো আলভি। ওর ইচ্ছে করতো মায়ের মুখে কষ্টে লাগিয়ে দিতে। এলোমেলো চুলগুলো দেখে ইচ্ছে করতো মেরে ধরে চুলগুলো বেঁধে দিতে। কুলে নিলে কুলে উঠে থাকতেই চাইতো না। কেঁদে কুদে তখন ওই কুল থেকে নেমে যেত। পরিষ্কার পরিপাটি করে দিলে সাথে সাথেই পোশাক নোংরা করে গা নোংরা করে ফেলতো। চুলগুলো সুন্দর করে বেঁধে দিলে সাথে সাথেই এলোমেলো করে কাকের বাসা বানিয়ে ফেলতো। খাবার খেতে চাইতো না একেবারেই। দুজন ধরে রাখতো, একজন খাওয়াতো, তাও কি খায়। কান্না করে বাড়ির মাথায় তুলতো খেতে বসে। খেতে খেতে মুখ হাত নষ্ট করে ফেলতো। হাতের নাগালে পানি পেলেই ফ্লোরে ঢেলে পানির উপর শুয়ে পড়তো, নয়তো বসে পড়তো। 4 বছর বয়স হয়ে যাওয়ার পরেও প্যান্ট ভর্তি করে প্রস্রাব করে দিত যেখানে সেখানে। তাই বড় হয়ে যাওয়ার পরেও ডাইপার পরিয়ে রাখতো। সর্দি সারতেই চাইতো না। কোনোভাবেই এই মেয়েকে কন্ট্রোল করা যেত না। বাড়ির দরজা খোলা পেলেই দৌড়ে বাইরে গিয়ে মাটি খুবলে খুবলে তুলে খেয়ে ফেলতো, সারা গায়ে মাখতো। এইসব দেখে আলভির বমি চলে আসতো। দিন যেতে থাকে আর মায়ের এইসব বাড়তেই থাকে। নেকামি আল্লাদার জেদ হয় সঙ্গী। আলভির কাছে ধীরে ধীরে মায়া অসহ্য হয়ে ওঠে। মায়ার তখন 4 বছর বয়স, আলভির 12 বছর বয়সী। শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করে আলভি। একটু পরেই খেলতে খেলতে ওর রুমে আসে মায়া। রুমে আলভিকে না দেখে খাটে উঠে যায়। কতক্ষণ লাফালাফি ঝাপাঝাপি করে। হঠাৎ ওয়াশরুমে চাপ দেয়। খাটে দাঁড়িয়ে থেকে জুড়ে জুড়ে ওর মাকে ডাকতে শুরু করে। মেহবুবা মেহের নিচে থাকায় মায়ের ডাক শুনতে পান না। মায়া নিজেই কোনো রকমের ডাইপার খুলে ফেলে। খাট থেকে নামতে নামতেই কাজ সেরে ফেলে। খাট থেকে নেমে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। কিছু সময় পরেই দাঁত কটমট করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আলভি। রুমের চারদিকে নজর বুলিয়ে দেখে মায়া চলে গেছে। মাথাটা ঠান্ডা হয় একটু। বজ্জাত মেয়ে রুমে আসলে একটা না একটা অঘটন ঘটিয়েই যায়। আজকে কিছু করেনি। স্টাডি টেবিল ঠিকঠাক মতোই আছে। চুল মুছতে মুছতে খাটের দিকে এগিয়ে আসে। টাওয়েলটা পাশে রেখে ধপাস করে খাটে শুয়ে পড়ে চিত হয়ে। শোয়ার সাথে সাথেই আবার লাফিয়ে উঠে দাঁড়ায়। বিছানার উপর তাকিয়ে দেখে মায়া তো পায়খানা করে দিয়েছে খাটের উপর।
হলুদ আর লাল বিছানার চাদর হওয়ার কারণে চোখে পড়েনি আগে। এর গন্ধ কেন এতক্ষণ নাকে আসেনি? গন্ধ পেলে অন্তত এই অঘটন ঘটতো না। ওর পিঠ আর মাথার চুলে লেগে গেছে। বমি করতে করতে দৌড়ে আবার ওয়াশরুমে প্রবেশ করে। বেচারা মাত্র শাওয়ার নিয়ে এসেছিল। 1 ঘন্টা সময় নিয়ে শুধু শাওয়ার জেল আর শ্যাম্পু লাগায়। শাওয়ার নিতে নিতে আরো কয়েকবার বমি করে দেখি নাই। গা না মুছে ভেজা প্যান্ট চেঞ্জ না করেই ওয়াশরুম থেকে বেরিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়। চিৎকার করে ওর মাকে ডাকতে শুরু করে। ওর চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির সবাই এগিয়ে আসে সিঁড়ির কাছে। সবাই থাকলেও মায়া নেই এখানে। রাগে গর্জন করে বলে, মায়া কোথায়? তারপর আলভির মা বলে, কেন, মায়া আবার কি করেছে? আলভি বলল, ও কোথায়? ওকে আজকে আমি মেরেই ফেলবো। ওকে নিষেধ করা সত্ত্বেও ও কেন বারবার আমার রুমে গিয়ে প্রস্রাব পায়খানা করে? আমার বিছানাকে কি ওর টয়লেট মনে হয়? আমার বিছানা পায়খানা করে দিয়েছে। আমি না দেখে পায়খানার উপর শুয়ে পড়েছিলাম। আলভির কথা শুনে খিলখিলিয়ে হেসে ওঠে মাহিদ। আলভির রাগ আরো বেড়ে যায়। তারপর আলভি বলল, হাসছিস কেন? ধরে কিন্তু আছাড় মারবো তো। কোনো রকমে বুঝিয়ে সুজিয়ে ঐশী রহমান আলভিকে বাইরে রেখে ওর রুমে প্রবেশ করেন। দেখেন বিছানায় মায়ের পটি চ্যাপ্টা হয়ে ছড়িয়ে রয়েছে। ডাইপার ফ্লোরে পড়ে রয়েছে। মায়ের কাণ্ড দেখে হাসবেন নাকি ছেলের দুঃখ দেখে কষ্ট পাবেন বুঝলেন না। চাদর তুলে নতুন চাদর বিছিয়ে দেন। রুম স্প্রে দিয়ে রুম থেকে বেরিয়ে আসেন চাদর আর ডাইপার হাতে নিয়ে। আলভি রুমে এসে পুরো রুমে পারফিউম স্প্রে করে নেয় আবার। সেদিন থেকে মায়াকে একেবারেই দেখতে পারে না আলভি। চোখের সামনে সহ্যই করতে পারে না। দেখলেই রাগে শরীর রিরি করে। সেদিন ওই সন্ধ্যায় সেলুনে গিয়ে মাথা টাক করে এসেছিল। ওই চুল নিয়ে থাকতে ঘৃণা হচ্ছিল। বারবার বমি আসছিল। এমনিতেই মায়াকে পছন্দ করতো না। সেদিন থেকে যেন ওর শত্রুই হয়ে যায়। এভাবেই দিন গড়িয়ে যেতে থাকে। মায়া বড় হওয়ার সাথে সাথে